আচ্ছা, এখন আমাদের সামারি আসলে কি কি জিনিস অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের ওয়েটিং আরো কি আছে? ওকে, আমরা নাজিলা অ্যাড করলাম। আচ্ছা, হাউ টু রাইট এ সামারি। হাউ টু রাইট এ সামারি। ওকে, সামারি শব্দের অর্থ কি তোমরা কি বলো তো? সারসংক্ষেপ। সারাংশ, হ্যাঁ, বা সার সংক্ষেপ, এক্স্যাক্টলি। তাহলে সারাংশ সবসময় মূল টেক্সটের থেকে ছোট হবে, অফকোর্স, তাই না? জি স্যার। হুম। should be should be one third one third or less than the actual text. আচ্ছা, আইডিয়ালি তুমি যত জায়গায় তুমি নেটে সার্চ দিবা, যেখানেই বলবা, সব জায়গায় বলবে যে সামারি হবে মূল টেক্সটের এক তৃতীয়াংশ বা তার চেয়েও কম। ঠিক আছে, এটা হচ্ছে মূল আইডিয়া। এখন তোমাদের এক তৃতীয়াংশ আসলে বুঝার তো কোনো ইয়ে স্যার আছে? স্ক্রিন দেখা যাচ্ছে না। বলো কি? আল্লাহ, স্ক্রিন তো আমি তো শেয়ার করলাম, তোমরা দেখতে পাচ্ছ না? আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে। যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। জি স্যার। তো আইডিয়ালি তাহলে প্রার্থনা, আমার মনে হয় তুমি ওই যে অন্য একটা ইয়াতে চলে গেছো আর কি, ওই যে স্লাইড করো, স্লাইড করলে আমার স্ক্রিনের ইয়াটা থাকবে, তুমি মনে হয় যে পার্টিসিপেন্টের পেজে চলে গেছো। তো এখন আইডিয়ালি সামারি শুড বি ওয়ান থার্ড অর লেস দেন দ্য অ্যাকচুয়াল টেক্সট, এটা হচ্ছে বিষয়। এখন তো আমরা যদি ইয়া করি। স্যার কথা কেটে কেটে আসছে। কেটে কেটে আসছে? সবার কাছে কি কেটে কেটে আসছে? না না স্যার। স্যার। স্যার শোনা যাচ্ছে না স্যার। তাহলে প্রার্থনা সম্ভবত তুমি একটু নেটওয়ার্ক, তুমি ভালো না এমন একটা জায়গায় আছো সম্ভবত। তুমি একটু ভালো জায়গায় ইয়া করো নেটওয়ার্কের। আচ্ছা, তারপরে আমাদের এটা হচ্ছে প্রধান যে সাইজ ফ্যাক্টরটা। এখন আমরা তো এটা তো তোমরা এখন গুণে, ওয়ার্ড গুণে, তারপরে কতটা ওয়ার্ড, ধরো 300 ওয়ার্ড হয়েছে, তারপরে 100 ওয়ার্ডের মধ্যে লেখা, এই জিনিসটা খুব মানে চিন্তার বিষয়। তাই আমি বলবো যে তুমি এই জিনিসটা চিন্তা না করে তুমি একটা আইডিয়াল সাইজ নিবা, যে প্রত্যেকবার আমি আমার ফার্স্ট যে পেজটা থাকবে, পেজের কতটুকু লিখবো। তো তুমি মোটামুটি, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে পেজে যদি শুরুতে করো তাহলে হাফ পেজ লিখবা, এটা সবসময় সেটা পেজের শুরুতে লিখে, হাফ পেজ লিখে ওই পেজে আর কিচ্ছু লিখবা না। বুঝতে পারছো? যেমন ধরো আমি তোমাদের দেখাই, এই তোমাদের যদি হয় খাতা, ড্র, ধরো এই হচ্ছে তোমাদের খাতা, এই একটা খাতার পেজ। আরে ধুর, এটা কি বাঁকা বোকা আসতেছে। আচ্ছা, এটা ধরো তোমাদের একটা খাতার পেজ। তো এই খাতার পেজ, হ্যাঁ, তো এটা ধরো আমাদের মার্জিন, এটা আমাদের ধরো মার্জিন দিলাম, মার্জিন দিয়ে আমাদের খাতা পেজের মোটামুটি হাফ পেজ পর্যন্ত আমরা লেখার চেষ্টা করব। এই জায়গার মধ্যে আমাদের শেষ করার একটা প্ল্যান রাখতে হবে। ঠিক আছে? তো এই আর কি। এখন যেটা আমাদের করতে হবে, হাফ পেজের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। আর লেখা সবসময় কি হবে, লেখা কখনোই বেশি ফাঁকা না, ফন্ট সাইজ থাকবে মিডিয়াম। ফন্ট সাইজ বুঝো তোমরা? ফন্ট সাইজ হচ্ছে বেশি একদম পিন দিবি না, আবার বেশি বড় বড় না, আমরা মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু ছোট, মিডিয়াম অর লেস
দেন মিডিয়াম। যদি কারো হাতের লেখা ছোট হয়, সরি বড় হয়, সে চেষ্টা করবা সামারি লেখার সময় হাতের লেখাটা যাতে লিস্ট আমি একটু সুন্দর করে গোটা গোটা হাতের লেখায় লিখি, কোনো তাড়াহুড়া না করি। কারণ তোমাকে দেখো, প্যারাগ্রাফ তোমাকে 2 পৃষ্ঠা লিখে তোমাকে 10-এর মধ্যে মার্কিং করবে, আর এখানে তুমি মাত্র হাফ পেজ লিখবা, তাই তোমাকে 10-এর মধ্যে মার্কিং করবে। অর্থাৎ তোমাকে কিন্তু অনেক কম পরিশ্রমে মানে লিখতে হচ্ছে কম, কিন্তু তোমাকে থিঙ্কিং করতে হবে বেশি, প্রচুর চিন্তা করতে হবে। ঠিক আছে, ফন্ট সাইজ কম করবা, এবং ইন্টার ইন্টার লাইন স্পেস, যেটা ইন্টার লাইন স্পেস, এটাকে একটু কমায় দেওয়া। লেসেন লেসেনিং, এটাকে একটু কমায় ফেলবা। ইন্টার লাইন স্পেস লেসেনিং, ইন্টার লাইন স্পেস লেসেনিং মানে কি? যেমন তোমাদেরকে দেখাইতেছি, আমার কথা শোনা যাচ্ছে তো না? জি স্যার। দেখো আমি এই যে কপি করলাম, কপি করে দেখো, এই আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, এই যে ইনসার্ট পেজ লেআউট, হ্যাঁ হোমে গেলাম। দেখো এখানে একটা চিহ্ন দেখতে পাইতেছো তোমাদের, এই যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং দেখতে পাচ্ছ? তো এটাকে যদি আমি এভাবে, এখন হচ্ছে 1.5, আমি যদি এরকম 2.5 দিই, দেখছো আমার কত বড় গ্যাপ গ্যাপ হইতেছে আমার ইয়াগুলো। 3 দিলে আর কত গ্যাপ হচ্ছে দেখছো? তো সামারিতে কখনো একটা লাইনের মধ্যে বেশি গ্যাপ দেওয়া যাবে না। আমরা একদম সুন্দর করে এটা এই গ্যাপে আমি লিখতেছিলাম, আর আমি চাইলে আরো গ্যাপ কমাইতে পারি, দেখো এক করে দিলে আরো কমে গেল, দেখছো কি সুন্দর না? আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? চাইলে গ্যাপ গুলা বাড়ানো যায়, চাইলে কি করা যায়, গ্যাপ গুলো কমানো যায়। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা সবসময়, আমরা যখন সামারি লিখবো, লাইনের মধ্যে ফাঁকা স্থান কম রাখবো। আমরা অনেক সময় প্যারাগ্রাফে কি করি, যে পেজ বড় দেখানোর জন্য বেশি বেশি লিখে একটু ফাঁকা ফাঁকা করে লিখতে পারি, কম্পোজিশনে লিখতে পারি, কিন্তু সামারির ক্ষেত্রে এসব ক্ষেত্রে আমরা স্যার জিনিসটাকে, লেসেনিং অর্থ কি? লেসন মানে হচ্ছে কোনো কিছু কমানো, লেস মানে কি কম, তাই না? আর লেসন মানে হচ্ছে কমানো। এই লেসনের সাথে আমি আইএনজি যুক্ত করেছি, বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। এবার এগুলো হচ্ছে আমি একটা সামারিকে আসলে দেখতে কেমন লাগবে সেই জায়গা থেকে আমি আলোচনা করলাম। এইবার আসলে আসল কাহিনী, আসল কাহিনী হচ্ছে আসলে সামারিকে আসলে কিভাবে আমরা একটা ভালো সামারি লিখতে পারি। প্রথমত আমরা সামারিকে কি করব জানো, ভালো করে পড়বো, সামারিটা খুব ভালো করে পড়বো। আমরা রিড অ্যান্ড রিড, মানে আমাদের টেক্সটটা ভালো করে পড়বো, রিড অ্যান্ড রিড দ্য টেক্সট, টেক্সটটাকে ভালো করে পড়বো। একবার পড়বো, দুইবার পড়বো, পড়ে আমি কি করব, মার্ক দা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইন এন্ড ইম্পর্টেন্ট লাইনস এন্ড ইনফরমেশন। আমাদের সব লাইন কি গুরুত্বপূর্ণ বলো তো? না স্যার। না সব লাইন স্যার। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সব ইনফরমেশন গুলোও গুরুত্বপূর্ণ। আমরা এই জিনিসটা, মার্ক দ্য ইম্পর্টেন্ট লাইনস এন্ড ইনফরমেশন, এগুলো আমরা রাখবো মাথার মধ্যে, যে এগুলো দাগাবো, যে আমি এগুলো আমাদের সামারিতে অ্যাড করব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটাকে আমি একটা কালারও চেঞ্জ করব, নেভার কপি এনি লাইন ফুললি। এটা একদম হারাম, বুঝছো? কোনো লাইনকে একদম ডাইরেক্ট কপি করে ফেলা যাবে না, ওই লাইনটাকে কোনো না কোনো তোমাকে চেঞ্জ আনতেই হবে। এটা হচ্ছে তোমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, এই জন্য আমি দেখো ইয়েলো কালার দিয়ে ইয়া করে রাখছি। এটা আমরা কখনোই করতে পারবো না, এটা নেভার কপি এনি লাইন ফুললি। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে কিভাবে কিভাবে করা যায়, এটা তো আমাদের একটা পদ্ধতি জানতে হবে, ঠিক না? যে আমরা তাহলে কিভাবে এই জিনিসটাকে আহ কমা ইয়া কি বলি, কিভাবে এই জিনিসটা থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা, কপি লাইনের আমি কতগুলা পদ্ধতি আছে। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে ইউজিং সিনোনিম। সিনোনিম কি তোমরা বুঝো? সমার্থক শব্দ। সমার্থক শব্দ, ভেরি গুড। আমরা সিনোনিম ব্যবহার করব। 2, এটাকে বলা হয় প্যারাফ্রেজিং করা। যারা 10-এ পড়ো, তোমরা গত বছর নিউ কারিকুলামে প্যারাফ্রেজিং কি পড়ছিলাম মনে আছে? কারো কি মনে আছে প্যারাফ্রেজিং?
তোমরা মনে হয় পাইছো না নাকি নাকি 9 যারা তারা পাইছিল? তোমরা কি এই শব্দটার সাথে পরিচিত, প্যারাফ্রেজিং কেউ? স্যার পরিচিত বাট ভুলে গেছি ভুলে গেছো? জি হালকা। স্যার আচ্ছা, প্যারাগ্রাফ স্যার ঘুরিয়ে লেখা নিজের মতো এক্স্যাক্টলি করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মূল টেক্সটটাকে একটু ঘুরিয়ে লেখা নিজের মতন করে। তবে প্যারাফ্রেজ কিন্তু কখনো ছোট হইতে পারে বা মূল টেক্সট থেকে আরো অনেক বড় হয়ে যেতে পারে। তোমরা কি ভাব সম্প্রসারণ চিনো? হ্যাঁ জি স্যার। স্যার হ্যাঁ, স্যার ভাব সম্প্রসারণও কিন্তু এক ধরনের প্যারাফ্রেজ, যে মূল লাইনটাকে নিজের মতন করে একটু ব্যাখ্যা করে, কিন্তু এটা হচ্ছে বড় করি। আবার প্যারাফ্রেজ কিন্তু ছোটও করা যায়, কিন্তু প্যারাফ্রেজিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ভাব ঠিক ঠিক রেখে স্ট্রাকচার চেঞ্জ করে এটাকে আমাদের অন্যভাবে লেখা, এটাকে বলা হয় প্যারাফ্রেজ। ঠিক আছে, এবার আসি। এটা হচ্ছে জিনিস, আমরা নেভার কপি লাইন ফুললি, ইউজিং সিনোনিমস এন্ড প্যারাফ্রেজিং, এগুলোর মাধ্যমে আমরা, আচ্ছা প্যারাফ্রেজিং এর যদি আমরা একটু সহজ পদ্ধতি এটা বলি, তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে না? চেঞ্জিং সেন্টেন্সের জি স্যার মাধ্যমে জি কিন্তু স্যার আমরা প্যারাফ্রেজ করতে পারি। চেঞ্জিং সেন্টেন্স হ্যাঁ এবং সিনোনিম ব্যবহার করার মাধ্যমে আমরা একটা প্যারাফ্রেজ করতে পারি। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে একটা পদ্ধতি শিখাই, যেমন উদাহরণের মাধ্যমে দেখাই। যেমন ধরো বললাম, আম, আম, হ্যাঁ, ধরো একটা মেয়ের নাম ধরলাম মিম, ধরলাম ছোট্ট একটা নাম দিচ্ছি মিম। মিম ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং, সকালবেলা স্কুলে যায়, ফুল স্টপ। তারপরে সকালবেলা স্কুলে যায়, ফুল স্টপ দিলাম। তারপরে she helps her friends, FRIENDS, friends there, সেখানে স্কুলের ফ্রেন্ডদেরকে সাহায্য করে ইন স্টাডি, পড়াশোনায়, ইন স্টাডি। আচ্ছা, তারপরে বললাম যে she is a captain of her ক্লাস, সে তার ক্লাসে ক্যাপ্টেন। এগুলো ধরো বললাম, তিনটা লাইন দিলাম এখানে। তো আমরা কি করবো, এই তিনটা লাইনকে চেঞ্জিং সেন্টেন্সের মাধ্যমে সিম্পল সেন্টেন্সে আনবো এবং আমরা সিনোনিম ব্যবহার করে এই জিনিসটা কাজটা করব। হ্যাঁ, এটা চলো দেখি। তো জিনিসটাকে আমি তো চলো দেখি। আচ্ছা, এই জিনিসটাকেই দেখো, এই কয়টা লাইন, 1 2 3, এই তিনটা লাইনকে কিভাবে সামারি করে, একটা অ্যাপ আছে, নাম হচ্ছে কুইল বোল্ড। কি বলছি বলো তো? তোমরা কি শুনছো আমি কি বলেছি? কেউ শোনো নাই? স্যার বোর্ড কুইল বোল্ট, কি বলেছি? কুইল বোল্ট। আচ্ছা দেখাচ্ছি, কুইল বোল্ট একটা ইয়ে আছে, অ্যাপ আছে কুইল বোল্ট। আচ্ছা, তারপরে সে আছে, এই যে এখানে সামারাইজ, সে সামারাই করে দেয়, পুরো সামারাইজার। সে অনলাইনে তুমি সামারাইজ করতে পারো, এই তিনটা লাইনকে সে কিভাবে সামারাইজ করে দাও, এবং আমাদের কথাগুলো দেখবা তুমি তখন মিলে যাবে। এই যে 3 লাইনকে আমি কপি করলাম। মি ওয়েন্ট টু স্কুল, মুড, এটা দিলাম। হ্যাঁ, মি ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং, শি হেল্পস হার ফ্রেন্ডস দেয়ার ইন স্টাডি, শি ইজ এ ক্যাপ্টেন অফ হার ক্লাস। এখন দেখো, সামারাইজ করি। এই জিনিসটা আমি তোমাদেরকে এমনি বলতাম যে মিম, এটা এমনি বলতাম একটু পরে, এ মর্নিং স্কুল গার্ল। তোমাদের মনে আছে অ্যাপোজিশনের কথা মনে পড়ে? ইয়েস স্যার। জি স্যার স্যার আচ্ছা, আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। কপি করে এনে তোমাদের জিনিসগুলো, আমি অ্যাপোজিশনের কথা একটু এমনি বলতাম পয়েন্ট গুলাতে। তো আমি যে অন্যান্য ক্লাসে আরো সামারি নিয়েছি সেখানেও বলেছি। তো আমি একটু পরে বলতাম, এটা আগেই চলে আসছে, সেটা হচ্ছে দেখো এরা সামারি করলো কি, এখানে
17টা শব্দ আছে। কয়টি শব্দ সামারিটাতে? 17টা শব্দ আছে, হ্যাঁ। আর এখানে আমার 3 লাইনের মধ্যে কয়টা শব্দ ছিল দেখো, 3 লাইনে ছিল আমার 21টা শব্দ। তাহলে এখানে ছোট করলো কিছুটা। তাহলে দেখো এখানে ছিল মিম ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং। তাহলে মিম সম্পর্কে একটা বলে ফেললো, এ মর্নিং স্কুল গার্ল। এ মর্নিং স্কুল গার্ল বললেই তো বোঝা যায় যে মেয়েটা স্কুলে সকাল সকাল যায়, তাই না? বলে না? আচ্ছা, এইবার দেখো এসিস শব্দটা কোথা থেকে আনছে, কেউ কি বলতে পারবা? সে কোথায় পাইলো এসিস শব্দটা? স্যার হেল্পের সিনোনিম হেল্প, ভেরি গুড, হেল্প এর সিনোনিম, দেখছো? তাহলে আমি বলছিলাম না ইউজিং সিনোনিম। আচ্ছা, তারপরে হার পিয়ার্স, দেখো ফ্রেন্ডস কে আবার বললো পিয়ার্স, মানে আরেকটা সিনোনিম ব্যবহার করলো। ইন দ্য স্টাডিজ এন্ড হোল্ডস দ্য পজিশন অফ ক্লাস ক্যাপ্টেন এন্ড শি ইজ দ্য ক্যাপ্টেন অফ আর ক্লাস। এখানে হোল্ডস দ্য পজিশন, এখানে আরেকটু বড় করে ফেললো, প্যারাফ্রেজ করে একটা হোল্ডস দ্য পজিশন অফ আর ক্লাস ক্যাপ্টেন। দেখছো? এবং 3টা সেন্টেন্সকে ধরো আমি যদি এরকম বলি, মিম ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং, কমা কমা হেল্পস হার, ধরো এরকম একটা লাইন দিলাম, হেল্পস হার ফ্রেন্ডস ইন দ্য স্টাডি এন্ড এন্ড শি ইজ এ ক্যাপ্টেন অফ হার ক্লাস। ধরো এরকম আমার সেন্টেন্সটা ছিল। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স না? যারা ক্লাস 10-এ আছে তারা তো যা বুঝার কথা। এটা কোন টেন্স, কোন সেন্টেন্স? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটাকে কি করলো, কম্পাউন্ড সেন্টেন্সটাকে তারা প্রথমে এই জায়গাটাতে একটা সিম্পল বানাইলো, সিম্পলের পরে পরে এন্ড যুক্ত করে একটা কম্পাউন্ড হয়েছে, ঠিক আছে। কিন্তু দুইটা যে প্রধান কমা কমা দিয়ে সেন্টেন্স ছিল, অ্যাপোজিশনের মাধ্যমে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করে ফেললাম। এখন অ্যাপোজিশন জিনিসটা কি, এটা আমি অবশ্যই, আমি যেটা এটা আমার একটা পছন্দের জিনিস, আমি সবসময় বলি যে অলওয়েজ স্টার্ট উইথ অ্যান অ্যাপোজিশন। সবসময় অ্যাপোজিশন দিয়ে তোমার সামারিটা শুরু করবা। এবং আরেকটা জিনিস হচ্ছে, লিখেই দিয়ে জিনিসটা অ্যাভয়েড, অনেকে বলে কি জানো, বা অনেকে না, আমাদের কিছু বইও আছে, গাইড বই বা রেফারেন্স বুক গুলাতে আছে, অ্যাভয়েড এভাবে শুরু করে তারা, দিস, এভাবে শুরু করে না, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, দেখছো তোমরা কখনো খেয়াল করছো? জি স্যার দেখছি। এগুলা দেওয়া যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে। সামারিতে জীবনও দেখবে না যে তোমরা চ্যাট জিপিটি কেও কপি করে কখনো দিও যে এটা সামারি করে দাও, সে কখনোই এভাবে শুরু করবে না, দিস প্যাসেজ ইজ, অ্যাভয়েড দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এই ধরনের কিচ্ছু লিখবে না, এটা লেখা যাবে না। বুঝতে পারছো? এগুলো আগে পুরোনো স্টাইল, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্যাররা শিখাতেন, কিন্তু এগুলো এখন নাই, এগুলো ইউজ করার নিষেধ। কারণ সামারি তো স্যার তাহলে কোন টেক্সটের যে মূল ভাবটা কিভাবে ফুটাই তুলবো? হ্যাঁ, মূল ভাবটা ওই যে ইয়া করে, যেমন আমি তোমাকে একটা গল্প নিয়ে আসি, আমার একটা খুব প্রিয় গল্প, এই গল্প দিয়ে আমি সবাইকে আসলে আহ, এটা করাই, কি যেন সামারি বুঝাই। স্ট্রিট চাইল্ডের, একটা ছোট বাচ্চার একটা গল্প, এটা সবাই বুঝতে পারে, কঠিন কোনো ইয়া না, টেক্সট না, এটা ইন্টারমিডিয়েট একটা টেক্সট ছিল আগে। এখন এই যে এটাকে সামারিজ ধরো করতে হবে, হ্যাঁ। তো সামারি আমরা করব, সামারি এটাতেই সামারি করি, এই, হুম। তো আমাদের এই জিনিসটা একটু পড়ে শোনাবে, কে শোনাবে? এই এই যে বাম দিকের গল্পটা কে পড়ে শোনাবে বলতো? যে যে কেউ একজন, তোমাদের খুব দ্রুত পড়তে হবে। Sir, পড়ে শোনাও। my name is Amerigo. I'm 13 years old and I live on the street alone. My mother, who is separated from my father, doesn't want me. She told me to go away. Now she is married to another man. My father lives very far away. I want to go to him, but he won't take me either. I begged him to send me some money so that I could buy a bus ticket. I'm still waiting. He hasn't answered. The streets are now my home. ওকে 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 Sometimes ওকে ওকে, I দাঁড়া দাঁড়া find দাঁড়া, নাফিসা নাফিসা, এই পর্যন্ত আমরা একটু গল্পটা শুনি, বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে আমেরিকো নামে 13 বছরের বয়সের একটা বাচ্চার কথা বলা হচ্ছে। সে একা একা থাকে, তার বাবা এবং মা সেপারেটেড হয়ে গেছে, মা আরেকজনকে বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন, বাবা দূরে থাকেন। বাবার কাছে সে চিঠি লিখছে যে আমাকে জন্য টিকিট টিকিট পাঠাও, টাকা পাঠাও, আমি তোমার কাছে যাব, কিন্তু বাবার ওয়েট করতেছে, যে বলছে আই এম স্টিল ওয়েটিং, কিন্তু সে কোনো অ্যান্সার দেয় নাই।
এবং এখন রাস্তায় তার বাড়ি ঘর, এতটুকু পর্যন্ত গল্প। ওকে, তারপরে অংশটা বলো। Sometimes I find work. I বলো। used to collect trash and sell it to a vendor. I stopped doing that after I had a serious infection and the doctor told me to stay away from the trash dump. Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach, but I got no money in return. The owner of the shop gave me something to eat and let me sleep in the hut at night. The work was difficult and painful. The ice cream box was quite heavy when it was full. I had to work for hours offering my ice cream to whoever wanted to buy. ওকে, There were days when I could বলো বলো। There were days when I could not even sell one ice cream. In a ওকে, way, I am lucky for এটা জানি, because এটা আমরা ওরা একটা স্ট্রাগলের কথা দেখতে পাচ্ছি, যে সে প্রথমে ময়লা আবর্জনা কালেক্ট করতো, তারপর একসময় তার সিরিয়াস ইনফেকশন হলো, তারপর ডাক্তার বললো যে তুমি কাজ করো না, তখন সে ছেড়ে চলে আসছে। তারপর সেটা আইসক্রিম ওনারের হয়ে কাজ করতেছে। তো ওর থেকে এসে আহ, সে হেভি হেভি আইসক্রিমের বক্স গুলা নিয়ে বিচে বিক্রি করে। কখনো কখনো সে বিক্রি করতে পারে, কখনো পারে না, তখন সারাটা দিন এগুলো নিয়ে কষ্ট করে। তো এরপরে এতটুকু বলছে, এরপরে কি বলছে এই জায়গাটা বড়। in a way I am lucky because I am alive. My storing serious disease. One of them was recently killed after a hole that opened up in the pile of trash. Many of us work for 10 to 12 hours and get so little in return that we can't even buy food. ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, এখন সে এটা উপলব্ধি হচ্ছে যে আমি তো লাকি, কারণ আমি বেঁচে আছি। আমার অনেক ফ্রেন্ড আছে, মানে একজন ফ্রেন্ডের কথা বললো, সে ময়লা টুকাইতে গিয়ে সর্টিং রাবিশ করতে গিয়ে ডাম্পের মধ্যে পড়ে মারা গেছে, হোলের ওই যে ম্যানহোলের ভিতর পড়ে। তো আমি বলছি 10 থেকে 12 ঘন্টা কাজ করি, এর বিনিময়ে আমি যা পাই তা আসলে খাওয়ার মতন উপযোগী না। এই হলো আমাদের অবস্থা। এইবার আসলে আমরা সামারিতে 269টা ওয়ার্ড আছে, আমরা সামারাইজ করে কত ওয়ার্ডে আসে। মূল ভাবটা কিভাবে আসে, তোমরা যে বললে স্যার আমরা মূল ভাবটা কিভাবে নিয়ে আসবো, দেখো এখানে 91 ওয়ার্ড, 269 91 ওয়ার্ডে নিয়ে আসলো। কে বলছিল যে স্যার মূল ভাবটা কিভাবে নিয়ে আসবো? স্যার আমি বলছিলাম। হ্যাঁ, তাহলে জারিন এবার এটা তুমি পড়ে শোনাও। এবং দেখো আবারও প্রথমেই অ্যাপোজিশন দিয়ে শুরু করছে, আমি একটু পরে তোমাদের অ্যাপোজিশনের উপরে কথা বলবো। ওকে, পড়ো তো, এই জায়গাটা পড়ে শোনাও। Amerigo, a 13 years old living alone on the streets, struggles with his mother's separation from his father and his father's distance. ওকে, He দাঁড়াও দেখো দেখো finds দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। এই দেখো, মাত্র এক লাইনে এই জায়গাটা পুরোটা বলছে না বলো তো? এই যে দেখো, এই যে দেখো, এই দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে এক লাইনে বলছে, বুঝছো জারিন? জি স্যার। হ্যাঁ, এত কিছু কি এই যে আমি যে বলছি, সবকিছু বলার দরকার নেই। যেমন সে তার বাবাকে চিঠি লিখতেছে যে বাবা আমার জন্য টাকা পাঠাও, সে কোনো অ্যান্সার দিল না, আমি এখনো ওয়েট করছি, রাস্তায় আমার বাড়ি ঘর। এখন এত কিছু কিন্তু বলে নাই, সে বলছে এই পুরো জিনিসটাকে লিখে দিছে একটা শব্দে, স্ট্রাগলস। সে স্ট্রাগল করতেছে উইথ হিজ মাদার সেপারেশন ফ্রম হিজ ফাদার, বাবা মায়ের সেপারেশনের জন্য সে এখন স্ট্রাগল করতেছে, এবং এন্ড হিজ ফাদার্স ডিস্টেন্স, এবং তার বাবা যে দূরে আছে এটার জন্য সে স্ট্রাগল করতেছে। আসলো না মূল ভাবটা বলতো, না আসে নাই? স্যার আসছে। আসছে, এরপর অংশটা পড়ো। He finds work in collecting trash and selling ice cream, but stops due to an infection and doctor's advice. He works for an ice cream shop owner, but আমার স্যার earns ইউটিউবে ছাড়ে না, লিংক তো দিন দেখে এখন দেখালাম সরি। হ্যাঁ, বলো বলো। he works for an ice cream shop owner, but earns little in return. আর্নস লিটল ইন রিটার্ন। দেখো এই পুরো জিনিসটা কতটুকু পর্যন্ত সে, দেখো দ্যাট ইজ গুড আনসার ইন আ ওয়ে আই এম লাকি। আচ্ছা, এই যে এই পুরো জিনিসটা, এই যে পুরো জিনিসটা দেখতেছো জারিন, এইটুকু জায়গায় নিয়ে আসলো। দেখো যে সে বলতেছে আই এম, এই জিনিসটাতে নিয়ে আসছে।
সে কাজ করে, কালেক্টিং ট্র্যাশ করে, সেলিং আইসক্রিম করে, পুরো জিনিসটা কমা কমা দিয়ে করে ফেললো যে ময়লা আবর্জনা কালেক্ট করে, আইসক্রিম বিক্রি করে, বাট সব ডিউ টু ইনফেকশনের কারণে, ডক্টরস অ্যাডভাইসের কারণে সে ওটা ছেড়ে দিছে। আর আইসক্রিমটার চাকরি কেন ছেড়ে দিল? কারণ এত কম টাকা পায়, সে আসলে পায় না, তাকে খেতে দেওয়া হয় আর থাকার জন্য একটা জায়গা দেয়। বুঝতে পারছো এই পুরো জিনিসটা চলে আসলে না? বলো তো ওই দুটা কাজ কেন সে, হ্যাঁ মেইন কাজগুলাই আনছে শুধু। এক্স্যাক্টলি, এবং সে দুইটা কেন ছেড়ে দিল এটা বলে দিল। ওই যে ইনফেকশনের কারণে ওইটা ছাড়ছে, আর লিটল অ্যামাউন্ট অফ মানে যেটা পায়, লিটল মানে নাই বললেই চলে, সেটা তাদের সাথে চলতেছে না, এই দুইটার জন্য সে ছেড়ে দিছে এবং তার জন্য এটা খুব কষ্ট করছিল। এবার আসো লাস্টের প্যারাটা বলো, ইন এ ওয়ে আই এম লাকি, এটা পড়ো। Amerigo is lucky to be না না না, ওই যে হ্যাঁ হ্যাঁ ঠিক alive. আছে, হ্যাঁ বলো। Amerigo is lucky to be alive as his friends who work sorting sorting rubbish in dumps when often suffer from serious diseases. Many of them work 10 to 12 hours and receive little in return, making it difficult for them to buy food. খাবার খেতে পারে না। আচ্ছা, এটুক লিখলো না 91, তারা চাইলে দেখো তুমি এটাকে আরো বড় করতে পারো, আরো ছোট করে, এই যে টেকনোলজিকে কাজে লাগিয়ে তুমি সামারি কি সুন্দর করতে পারো। তুমি কি দেখতেছো যে গ্রিন কালারটা তুমি যদি বড় করো তাহলে বড় সামারি দেবে, ছোট দাও ছোট সামারি দেবে। আমি একটু ছোট করি আরো সামারি, এই ইয়াল্লা বেশি ছোট হয়ে যেতেছে, মানে নাই হয়ে যেতেছে। ও আচ্ছা, এই তিনটাই আমাদেরকে সে ছোটই করে বানাই দিচ্ছে, ঠিক আছে? মানে এটাই সবচেয়ে ছোট ছিল, তিনটা ক্ষেত্র, লং, তারপরে লং থেকে একটু কম, আর ছোট, এই তিনটা পদ্ধতি। তাহলে এখন ইয়া বুঝছো, মেয়েটার নাম জানে কি, জারিন। জি। আচ্ছা, তাহলে আমরা মূল অনেক কিছু বাদ দিব। এবার আসো, আমার আরো শেষ হয় নাই। অ্যাভয়েড অলওয়েজ স্টার্ট উইথ এন অ্যাপোজিশন, এটা আমি বলবো। অ্যাভয়েড দ্য প্যাসেজেস অ্যাবাউট, এগুলা তো বাদ দিবা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তোমাদের যেটা বেশি বেশি আসে, তোমাদের যেটা কোনো একজন ব্যক্তির আহ এই ব্যক্তির জীবনী নিয়ে প্রচুর আসে। যখন ব্যক্তির জীবনী নিয়ে আসবে, তার যে কোনো অ্যাচিভমেন্ট, ঠিক আছে, অ্যাচিভমেন্টস, তারপরে তার যে পড়াশোনা, স্টাডির ক্ষেত্রে সবসময় কোনটা লিখবা জানো? মেনশন দ্য হাইয়েস্ট, মেনশন দ্য হাইয়েস্ট, HIGH, হাইয়েস্ট ওয়ান। কিভাবে তোমাকে বলি, যেমন ধরো কে একজন পিএসসি পরীক্ষা দিল, জেএসসি পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা অমুক সালে অমুক স্কুল থেকে দিল, এরপর ইন্টার দিল, অমুক ভার্সিটি থেকে অনার্স করলো, এরপরে মাস্টার্স করলো, এরপর পিএইচডি করলো, এত কিছু না বলে আমরা বলতে পারি না তিনি মাস্টার্স অমুক ভার্সিটি থেকে এবং পিএইচডি অমুক ভার্সিটি থেকে করছে। তাহলে তো বোঝা যায় যে যে মাস্টার্স করছে বা পিএইচডি করছে সে এসএসসি পরীক্ষা দিছে, ইন্টার পরীক্ষা দিছে, এটাকে বলা লাগে? বলো তো, লাগে? না স্যার। লাগে না। ঠিক একইভাবে এটা হ্যাঁ স্যার। স্টাডির ক্ষেত্রে আমরা হাইয়েস্টটা নিব, ঠিক অ্যাচিভমেন্টের ব্যাপারেও। যেমন ধরো মাদার তেরেসা নিয়ে ক্লাস 10-এ কিন্তু প্রচুর সামারি আসে, তোমরা আমরা যখন ইনশাআল্লাহ বোর্ডে গুলো সলভ করবো তখন দেখবা মাদার তেরেসার এটা খুব গুরুত্বপূর্ণ। তো মাদার তেরেসা জীবনে অনেক পুরস্কার পাইছে, কিন্তু ওনার সবচেয়ে বড় পুরস্কার কি ছিল বলতো? নোবেল পুরস্কার। ভেরি গুড, নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে আমরা সব পুরস্কারের কি নাম বলার দরকার আছে? ধরো তিনি আহ কি যেন বলে, লামা বাজার যুব সংঘ থেকে একটা পুরস্কার পেয়েছে, আবার জিন্দাবাজার কি জানে বলে, জিন্দাবাজার আহ, বই বিক্রয় সমিতি থেকে একটা পুরস্কার পেয়েছেন। দরকার নাই, আমরা বলবো তিনি তার জীবনে নোবেল পুরস্কার সহ আরো নানা পুরস্কার অর্জন করেছেন তার কাজের জন্য। তাহলে আমরা সবচেয়ে হাইয়েস্ট অ্যাচিভমেন্টটা লিখলাম। ব্যাপারটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ঠিক আছে, এই হলো বিষয়। এবার আসো আমরা সিনোনিম তো ব্যবহার করব বললাম, এবার আমি আর তোমাদেরকে একদম অ্যাপোজিশন হাতে কলমে একটু বুঝাই দিই। যেমন তোমাদের আরেকটা আমি নিজে লিখে দেখাই। ধরো আমি এখানে মাদার তেরেসা নিয়ে একটা গল্প দিই। গিভ মি শর্ট টেক্সট অন মাদার তেরেসা। ওকে, ঠিক আছে, এই যে ছোট্ট একটা টেক্সট আমাকে দিল, হ্যাঁ, ছোট্ট একটা টেক্সট দিল আমাকে মাদার তেরেসা সম্পর্কে। আমি এটা একটু কপি করে এদিকে নিয়ে আসলাম। এই মাদার তেরেসা is known to all
the world for the kind of human person she was. She is known for her selfless attitude towards needy and helpless people. On August 26, 1910, she was born in Skopje, Macedonia, and came to India at the age of 8. After becoming a nun, she decided to live the rest of her life as a nun. Mother Teresa is known to all the world for a kind of human person. তাহলে আমরা কি দেখো, মাদার তেরেসা, এই জিনিসটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি এটা পুরো ডিলিট করলে তোমরা বুঝবা না, আমি আবার এটা কপি করে নিচে এনে দেখলে তুমি পার্থক্যটা বুঝবা যে অ্যাপোজিশন জিনিসটা কি। অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া, হ্যাঁ, যে এই নাউনটা হচ্ছে এই লোকটা কে বা মহিলাটা কে। মাদার তেরেসা থেকে আমরা জানি তার ভালো কাজের জন্য, তাই না? তাহলে আমরা দেখো এই লাইনটাকে কিভাবে কামাচ্ছি দেখো। এবং অ্যাপোজিশনকে সবসময় তুমি কমার মধ্যে এবং কমা ফুল স্টপের মধ্যে আবদ্ধ রাখতে হবে। যে মাদার তেরেসা, আমরা দিলাম এই জিনিসটা পুরোটা কেটে দিলাম, কেটে দিয়ে কমা দিয়ে বললাম এ কাইন্ড হিউম্যান পারসন, কমা দিয়ে দিলাম। এই জিনিসটা হচ্ছে অ্যাপোজিশন। যে মাদার তেরেসা কে ছিলেন? একজন দয়ালু মানবিক মানুষ, আ কাইন্ড হিউম্যান পারসন। শি ওয়াজ দিলে হবে না, তাহলে বলবো যে এই জায়গাটা দেবো ওয়াজ বর্ন। আচ্ছা, এ কাইন্ড হিউম্যান পারসন, এই জায়গাটা is known, দেখো আমি ছোট করে ফেলতেছি, is known for her selfless attitude towards the needy and helpless people. The needy and helpless people কে আমি একটা সিনোনিম করে ফেলতেছি, দেখো towards, এই যে needy and helpless people কে আমি দিয়ে দিলাম destitute people. তাহলে সামারি শিখাতে হলে কি করতে হবে? তোমাকে প্রচুর পরিমাণ শব্দের ইয়া থাকতে হবে। destitute বলতে বুঝায় কি বুঝায় জানো? যারা হেল্পলেস, যারা দরিদ্র, তাদেরকে destitute বলে। আচ্ছা, on August 26, 1910, she was born in Skopje, Macedonia, and came to India. তাহলে আমরা এটাকে ছোট করতে পারি কি? দেখো যে being born, এটা দেখো সিম্পল সেন্টেন্স করতেছি, সবাই খেয়াল করো, যারা ক্লাস 10 তোমরা তো বুঝবা। was born এর জায়গায় দিতে পারবো যে despite, সত্ত্বেও, despite being born, না আরো being born from দরকার না, আরো ছোট করে ফেলতেছি, দেখো despite being a Macedonian, ঠিক না? একজন, তুমি তো মূলত ম্যাসিডোনিয়ান, যার যেখানে জন্ম। আমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি তো বাংলাদেশি। despite being a Macedonian, comma, she came to India, আমি came to কে একটু চেঞ্জ করে দিলাম, she arrived India দিয়ে দিলাম, she arrived India at the age of 18 দিছে, দরকার নেই 18 বছর বয়সে আসছে। India and এই দেখো she arrived India to become, এই যে becoming-টাকে চেঞ্জ করে দিলাম, to become a nun, ঠিক আছে? become a nun। তো তারপর কি দিছে? she decided to live the rest of her life as nun, এবং ডিসাইড করছে সারা জীবন নান হয়েই থাকবেন। ওকে, ফাইন। she arrived India to become a nun and continued it for the rest of her life, তার সারা জীবন ধরে তিনি এই জিনিসটাই কন্টিনিউ করে গেছেন, এই পুরো জিনিসটা ডিলিট করে। তাহলে দেখছো জারিন, আমি কি ওই কথাটার মধ্যে কোনো চেঞ্জ, পুরো থিমটা ঠিক আছে না বলো তো? জি স্যার। হ্যাঁ, তো প্রথম লাইনটা যদি কেউ অ্যাপোজিশন দাও, তখনই টিচার বুঝে যাবে যে এই ছেলে বা এই মেয়েটা তো ডাইরেক্ট কপি করে নাই, কারণ টেক্সটের শুরুতে সাধারণত অ্যাপোজিশন থাকে না। মাদার তেরেসা বললে মাদার তেরেসা কি ছিলেন, ওই আমরা অ্যাপোজিশনে তার ইয়াটা লিখলাম। আমি যদি মেসি নিয়ে লিখি, প্রথমেই লিখবো যে মেসি, তারপরে কমা দিয়ে বলবো দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, কমা দিয়ে তারপর বাকি অংশ। আমি যদি সাকিব আল হাসান দেই, কমা বাংলাদেশি বেস্ট অলরাউন্ডার, কমা। ব্যাপারটা বুঝছো? ওনাকে আমরা কেন চিনি? এখানে তো ইশতিয়াক হোসেন মুন্সিরে নিয়ে সামারি লিখতে দিবে না কেন? কারণ আমি তো চুনুপুটি, পৃথিবীর কেউ আমাকে চিনে না। কিন্তু যাদের নাম সামারি হিসেবে দিবে তাদেরকে তো পৃথিবীর অনেক মানুষ চিনে, তারা বিখ্যাত। কেন বিখ্যাত? নিশ্চয়ই সাকিব আল হাসান মাদার তেরেসার মতন মানুষের হেল্প করতে গিয়ে বিখ্যাত না। আবার মাদার তেরেসা নিশ্চয়ই ক্রিকেট খেলেন না বা ফুটবল খেলেন না। যে যে কাজের জন্য বিখ্যাত সেই পরিচয়টা আমরা অ্যাপোজিশনে দিব। ব্যাপারটা কি বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ভেরি গুড।
তাহলে এখানেও কিন্তু আমি সামারি করে ফেললাম, একটা ছোট্ট টেক্সটকে আরো ছোট্ট একটা সামারি করলাম। আচ্ছা চলো তো দেখি আমাদের এই অ্যাপ কিভাবে এই জিনিসটাকে সামারি করে। তোমরা এগুলো মজা মজা খেলবা বুঝছো, অ্যাপের সাথে চ্যাট জিপিটি কে কোয়েশ্চেন করবা যে এটা আমাকে সামারি করে দাও, বুঝছো? দেখলা যে যত সামারি পড়ে তার সামারি তত উন্নত হয়, সুন্দর হয়। আচ্ছা আমরা এখানে টেক্সট করতেছি, এই এদিকে চলে আসো, পেস্ট, সামারাইজ করে ফেলি। দেখি তারা কিভাবে সামারাইজ করে। এই দেখছো তারাও কিন্তু একটা ইয়া দিয়ে দিল, অ্যাপোজিশন, বর্ন ইন এত স্কোপজে ম্যাসেডোনিয়া, দেখছো কমা কমা দিয়ে। মাদার তেরেসা এত সাল ম্যাসেডোনিয়া জন্মগ্রহণ করার ফলে ইজ নোন ফর হার সেলফলেস অ্যাটিটিউড, তারা কিন্তু খুব একটা ভালো চেঞ্জ করে না, এটা রেখে দিছে। সেলফলেস অ্যাটিটিউড টুয়ার্ডস নিডি পিপল এন্ড হার ডিসিশন টু লিভ হার লাইফ অ্যাজ এ নান। আর এই লাস্টেরটা আমার খুব ভালো লাগছে, তাই না? এন্ড হার ডিসিশন টু লিভ হার লাইফ অ্যাজ এ নান, আরো অনেক ছোট করে ফেলছে, খেয়াল করছো? দেখো তিনি যে ইন্ডিয়াতে আসছেন এটাও বাদ দিয়ে দিচ্ছে, তারা এটাকেও গুরুত্বপূর্ণ মনে করে নাই। তবে আমার কাছে মনে হয় এটা দরকার ছিল, ইন্ডিয়াটা এত ছোট করে না করার দরকার, কারণ তিনি জীবন মানে 18 বছর মাত্র বয়সে তিনি ম্যাসেডোনিয়া ছিলেন, জীবনের পুরাটা সময় কিন্তু ভারতের এই দরিদ্র মানুষের জন্য কাটিয়ে ফেলছেন। ব্যাপারটা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। তোমাদের কাজ হচ্ছে একটা প্রশ্ন বের করা, তারপরে উত্তর অ্যান্সার শিটটা বের করা, করে দেখবা যে মূল গল্পটা পড়বা, অ্যান্সার শিটটা কিভাবে সামারি করলো এটা দেখলা। এরকম ধরো 10-12টা যদি পড়ে ফেলো, তোমার সাথে আর কে সামারি, কেউ পারবে না লিখতে। আর সামারি কিন্তু লেখাটা খুব সহজ বিষয় না, পৃথিবীর সবচেয়ে টাফ জিনিসের মধ্যে একটা, রাইটিং স্কিলের, বুঝছো? তাহলে আমাদের 1 মিনিটের থেকে সময় কম আছে, তো আমি এটা ইয়াতে পাঠিয়ে দিতেছি চ্যানেলে, তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারো, আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে? আর 1 মিনিটের ওকে মধ্যে স্যার। থাকলে ওকে বলতে পারো স্যার। দ্রুত। নাই কোনো প্রশ্ন না? ঠিক আছে, সবাই ভালো থেকো। বেশ, আসসালামু আলাইকুম। আদাব স্যার। আসসালামু